দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, আপনার মনে কি প্রশ্ন জাগছে দেশের ১ নম্বর ব্যক্তি হয়ে এখন কত টাকা বেতন পাবেন তিনি? ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিয়েই শুরু করি। দেশের সর্বোচ্চ পদমর্যাদাধারী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বেতন পাবেন মাত্র ১,২০,০০০ টাকা। এখন নিশ্চয়ই আবার প্রশ্ন করে বসবেন, এই দুর্মূল্যের বাজারে মাত্র এ কটা টাকায় কিভাবে চলবেন রাষ্ট্রপতি? সেই প্রশ্নেরও উত্তর দেব। সেই সঙ্গে আজকের টাইমস বিশ্লেষণে আরও জানাবো রাষ্ট্রের পক্ষ থেকে তিনি আর কি সুবিধা পাবেন, ক্ষমতা বা কতটুকু। একজন সাধারণ মানুষ হিসেবে আমি বা আপনি যে আয় করি তার একটি নির্দিষ্ট অংশ রাষ্ট্রকে দিতে হয় আয়কর হিসেবে, কিন্তু রাষ্ট্রপতি যে মাসিক বেতন পাবেন তা থেকে কিন্তু কোনো টাকা আয়কর দিতে হবে না সরকারকে। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসবে, রাষ্ট্রপতির বেতন তো জানলাম, আমাদের প্রধানমন্ত্রীর বেতন তাহলে কত? সাংবিধানিক অধিকার বলে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রীর বেতন রাষ্ট্রপতির চেয়েও ৫,০০০ টাকা কম, অর্থাৎ ১,১৫,০০০ টাকা মাত্র। মজার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী পদে না থাকলে তিনি কোনো সরকারি সুবিধা পান না, অথচ রাষ্ট্রপতি অবসর বা পদত্যাগের পরও আজীবন কিছু সরকারি সুবিধা পেয়ে থাকেন। কিন্তু শুধুই কি এই সামান্য অঙ্কে সীমাবদ্ধ রাষ্ট্রপতির আর্থিক হিসাব নিকাশ? মোটেই নয়। চলুন জেনে নেই রাষ্ট্রপতি আরও যেসব সুযোগ সুবিধা পান সেই হিসাব। রাষ্ট্রপতি থাকার জন্য পান দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত সরকারি বাসভবন বঙ্গভবন। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় ব্যয় বহন করা হয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই। যাতায়াতের জন্য গাড়ি ও প্রয়োজনীয় পরিবহন সুবিধাও দিয়ে থাকে সরকার। রাষ্ট্রীয় কাজে বিদেশ সফরে গেলে শুধু সেই সফরের সমস্ত খরচ সরকার বহন করে তাই নয়, এর পাশাপাশি নির্ধারিত হারে ভাতাও পান তিনি। ধরুন দেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কিছু দান করার ইচ্ছা করলেন রাষ্ট্রপতি, কিন্তু মাত্র ১,২০,০০০ টাকা বেতনে কি দান করা সম্ভব? এই খাতেও তার জন্য বরাদ্দ আছে বার্ষিক ২ কোটি টাকার তহবিল। আমার আপনার আয়ের একটি বড় অংশই ব্যয় হয়ে যায় নিজের এবং পরিবারের চিকিৎসা খরচ বাবদ, কিন্তু রাষ্ট্রপতির দেশে তো বটেই, চাইলে চিকিৎসকের পরামর্শে বিদেশেরও যে কোনো হাসপাতালে তিনি এবং তার পরিবারের সদস্যরা চিকিৎসা নিতে পারেন সম্পূর্ণ সরকারি খরচে। বিমান ভ্রমণের জন্য তার আছে বিমা সুবিধা, বর্তমানে যার পরিমাণ বছরে ২৭ লাখ টাকা। বঙ্গভবনে অতিথি আপ্যায়নের জন্যও পান বার্ষিক ভাতা। অর্থাৎ বেতন ছাড়াও বাসভবন, গাড়ি, চিকিৎসা, বিদেশ সফরের ভাতা, আপ্যায়ন আর বিমান বিমা সহ রাষ্ট্রীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয়েছে বিস্তৃত সব সুযোগ সুবিধা। এ তো গেল আর্থিক সুযোগ সুবিধার হিসাব নিকাশ। এবার চলুন জেনে নেই বাংলাদেশের রাষ্ট্রপতির আর কি ক্ষমতার অধিকারী। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে রয়েছে প্রধানমন্ত্রী নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ। এই দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে চলতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। রাষ্ট্রপতির আরেকটি বড় ক্ষমতা হলো দণ্ড মওকুফ বা কমানোর ক্ষমতা। সরকারের সঙ্গে পরামর্শক্রমে তিনি কোনো আদালত বা কর্তৃপক্ষের দেয়া দণ্ড মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। এখন ধরুন আপনি দেশের নাগরিক হিসেবে কোনো একটি বিষয়ে রাষ্ট্রপতির উপর ক্ষুব্ধ, তার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা হলো আপনার, কিন্তু চাইলেই কি আর হবে? আমাদের সংবিধান এক্ষেত্রে রাষ্ট্রপতির দায় মুক্তি দিয়ে রেখেছে। দায়িত্ব পালনকালে তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। এ সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা যেমন করা যায় না, তেমনি জারি করা যায় না গ্রেফতারি পরোয়ানাও। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তবে কি রাষ্ট্রপতিকে কখনোই তার পদ থেকে সরানো যায় না? উত্তর হলো যায়। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় তাকে অভিশংসন করা যায়। একইভাবে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণেও তাকে অপসারণ করা যায়। পদে থাকাকালীন সময়ে সাংবিধানিক সুরক্ষা বলয়ে থাকা ব্যক্তিটির পদ চলে গেলে সেই দায় মুক্তি কিন্তু আর থাকে না। কাজেই বেতনের অঙ্কটি কম মনে হলেও অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে টাকার চাইতেও তার সম্মান প্রাপ্তির যে মূল্য, তা কি শুধু আর্থিক মূল্যে বিবেচনা করা যায়? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।